আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, দেশকে দুর্নীতি অপশাসন থেকে সেফ এক্সিট করাতেই কাজ করছে সরকার, এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বললেন, পতিত সরকারের সময় মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রোপাগান্ডা বাস্তবায়নে কাজ করত। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইন সংস্কারে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মানবাধিকার সুরক্ষা জোরদার, কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উন্মোচন করেছে সরকার। এই নিয়ে সকালে বেসরকারি একটি হোটেলে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এ সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, এই খসড়ার মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ভূমিকা নিতে পারবে না কমিশন, ফলে এটি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে। বিচারাধীন মামলায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন। সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। আলোচনায় অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা সঠিক নয়। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানবাধিকার কমিশন রাজনৈতিক নেতাদের রক্ষায় ঢাল হিসেবে কাজ করেছে। মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এর আগেও ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যায়নি। শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। এদিকে উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সকল দুঃশাসন বন্ধে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। মানবাধিকার সুরক্ষায় যুগোপযোগী আইন প্রণয়নের পাশাপাশি দৃঢ়তার সাথে কমিশনকে কাজ করতে হবে বলে মত দেন গুম কমিশনের চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর একমত না হওয়া বিষয়গুলো সরকারের উপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি জানান, বল এখন সরকারের কোর্টে, সরকারকেই নিতে হবে সঠিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, আইনি জটিলতাকে পাশ কাটিয়ে করা হচ্ছে জুলাইয়ের সনদ, যাতে ভবিষ্যতে কোনো সরকার তা নষ্ট করতে না পারে। আরটিভির সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মত অমতের দোলাচল, ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আর দীর্ঘদিনের বিশ্লেষণের পর অবশেষে আর মাত্র 3 দিন পর স্বাক্ষরিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষার জুলাই সনদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। স্বাক্ষরের আগে সব ইস্যুতে ঐকমত্য না হলে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি সরকারের কাছে ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে ঐকমত্য কমিশন। তারপরে বলটা যাবে সরকারের কোর্টে। জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হয় এবং জনগণের সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এখন কখন নেওয়া হবে সে ব্যাপারে দ্বিমত আছে। এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সরকার পক্ষ বলছে, সনদটি শুধুমাত্র জুলাই আন্দোলনের ভিত্তি নয়, বরং গেল 16 বছরের প্রহসনের একটি দলিল হয়ে থাকবে। এই যে সংস্কারের উদ্যোগ, এই যে জুলাই জাতীয় সনদ, এটার মূল কারণ তো 24-এর গণ অভ্যুত্থান। সংবিধান সহ সকল ইনস্টিটিউশনস এগুলার এমনভাবে একটা সংস্কার সাধন করা, যেটা করা হলে পরে বাংলাদেশে আর কখনো কেউ, কোনো ব্যক্তি বা দল বা কোনো সরকার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে উঠবে না। নির্বাচিত সরকার সহ কেউ যেন এই সনদ নষ্ট করতে না পারে, সেজন্য আইনের সকল জটিলতাকে মাথায় রেখেই সাজানো হয়েছে সনদের ধারাগুলো। কেউ এটাকে বাইপাস না করতে পারে, যাতে করে এই জুলাই সনদ একটা জাতীয় দলিল হিসাবে যখন যারাই নির্বাচিত হয়ে সরকারের দায়িত্বে আসবে, সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে, সকল পক্ষই
এটাকে আপহোল্ড করবে। 15 অক্টোবরের আনুষ্ঠানিকতায় কোনো কমতি থাকছে না। ঐতিহাসিক এই মুহূর্তটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয় সে ব্যাপারে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাই মূল আনুষ্ঠানিকতা, সেখানে হয়তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের সহসভাপতি, তারা দুজনের একটা সংক্ষিপ্ত বক্তব্য থাকবে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের উপস্থিতি, বাংলাদেশে কর্মরত বিদেশি মিশন সমূহের, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিদের উপস্থিতি, সব কিছুই সেখানে একটা ব্যাপকতা থাকবে এটার মধ্যে। 2024 সালের অক্টোবরের শুরুতে সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে। এরপর ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের কাজ। শাকিলা করিম, RTV, ঢাকা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানেও এসব কথা বলেন তিনি। এ ব্যাপারে কর্মকর্তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। আইনের শাসন কাকে বলে এবারে নির্বাচনে দেখাতে চান বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। আপনারা যারা প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও স্বৈরশাসনের আবির্ভাব হতে পারে, তাই সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বলেন, আগামীতে নির্বাচন সরকার সনদ বাস্তবায়ন না করলে তাদের অবস্থানও শেখ হাসিনার মতো হবে। সকালে বিএফটিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনে গুরুত্ব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল দরকার, কিন্তু দুর্নীতি পালাবদল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে গুম, খুন, হত্যা, আয়নাঘর, লুটপাট, ব্যাংক পাচার এই ধরনের কোনো রকম কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়। বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনার যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এটা স্বাক্ষরিত হবে এবং সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বিশেষত আমাদের নাগরিকদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। কন্যা শিশুদের জন্য দেশ এখনো নিরাপদ হয়নি। প্রতিদিনই যৌন হয়রানি সহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে তারা। মহিলা পরিষদের তথ্য মতে চলতি বছরের প্রথম 9 মাসে এখন পর্যন্ত 993টি ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বিশেষজ্ঞরা বলছেন, কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে মানবিক সমাজ অধরাই থেকে যাবে। সাদিয়া কানিসের রিপোর্ট। প্রতিদিনই খবরের শিরোনাম হয় শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর ঘটনাগুলো, যা মানুষের বিবেককে আঘাত করছে। তবুও থেমে নেই এমন অপকর্ম। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই বাড়ছে কন্যা শিশুর প্রতি সহিংসতা। জাতিসংঘের তথ্য মতে বিশ্বে প্রতি 8 জনে 1 জন কন্যা শিশু যৌন নির্যাতনের শিকার হয়। সংস্থাটির গবেষণা বলছে এজন্য দায়ী নিরাপত্তার ঘাটতি। কন্যা শিশু নিপীড়ন, বাল্যবিবাহ, শারীরিক প্রহার ও মানসিক নির্যাতন বিশ্বব্যাপী উদ্বেগ ছড়াচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন বলছে এবছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নানা ধরনের নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছে 993 কন্যা শিশু। এর মধ্যে 350 জন শুধু ধর্ষণের শিকার হয়েছে। শুধু গেল মাসেই ধর্ষণের শিকার হয়েছে 29 জন, ধর্ষণের পর খুন হয়েছে 15 জন। এছাড়া যৌন হয়রানির পর আত্মহত্যা করেছে 5 কন্যা শিশু। 2024 সালে এ সংখ্যা ছিল 367। এবছর তা উদ্বেগজনক হারে বাড়ছে। পারিবারিক আবহের বাইরে কিংবা পথের ধারে যেসব কন্যা শিশু বড় হচ্ছে তাদের অবস্থা আরো ভয়াবহ। নোংরা বাস্তবতার সম্মুখীন তারা। কি তুমি আমার সাথে যাবা? তুমি আমি চকলেট খাবো, অনেক কিছু খাম। আমি কি না, তো আমার জোর করে নিয়ে যাই, নিয়ে অন্য কিছু করে আমি যাইতে চাই না, তাও আমায় মারে। এখানেই তো অনেক মানুষ ঘুরতে আসে, বাচ্চাদের দিকে তাকায়া থাকে খারাপ নজরের দিকে। নারীদের প্রতি কুদৃষ্টি দেয়। এরা সবসময় আইনের কাছে পার পেয়ে যায়। আইন যদি আরও সজাগ হয়, রাষ্ট্র যদি আরও কঠোর হয়, তাহলে এদেরকে কঠোর হস্তে দমন করা যাবে। পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের পাশাপাশি আইনের সঠিক প্রয়োগই পারে কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে। যত নিকটজন আপনজনই হোক না কেন, সেই সব সদস্যদের দিয়েই কিন্তু এই মেয়েরা নানান ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। সেখানে তার কিন্তু কোনো নিরাপত্তা নেই। গণপরিসরে, গণপরিবহনে, কর্মস্থলে কন্যা শিশুদের জন্য যে আমি নিরাপত্তাটা নিশ্চিত করতে পারলাম না, এটা তো অবশ্যই আমার রাষ্ট্রের দায় আছে। কন্যা শিশু সমাজের বোঝা নয়, বরং দেশের ভবিষ্যৎ আলোর দিশারি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে তাদের আলোয় আলোকিত হবে ধরণী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে এই প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এবার বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জয় পেতে মরিয়া মিরাজ বাহিনী। ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে আমিরাত যেতে না পারা ব্যাটার নাইম শেখ শুক্রবার যোগ দিয়েছেন দলের সাথে। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। ওয়ানডে ফরম্যাটে গত এক যুগের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ এক বছরে নিজেদের 12 খেলায় জয় মাত্র 2টিতে। সিরিজ হেরেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একদিনের ক্রিকেটে বাংলাদেশ এর আগে এমন দুঃসময় পার করেছিল 2014 সালে। সেই বছর 17 ফেব্রুয়ারি থেকে 25 আগস্ট পর্যন্ত বাংলাদেশ মোট 12টি ওয়ানডে হেরেছিল। প্রথম ওয়ানডেতে হারের অন্যতম কারণ ছিল মিরাজ, হৃদয় ছাড়া আর কোনো পার্টনারশিপ গড়তে না পারা। এছাড়া প্রথম ম্যাচে বাংলাদেশ ডট দিয়েছে ইনিংসের অর্ধেকেরও বেশি, 169 বল, যা আধুনিক ক্রিকেটে বড্ড বেমানান। ব্যাটিংয়ে ভালো করতে তাই দ্বিতীয় ম্যাচের একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। বিশ্রামে থাকা মুস্তাফিজ ও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে না পারা নাইম শেখের সুযোগ মিলতে পারে একাদশে। অপরদিকে এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চায় আফগানিস্তান। টি-20-র ক্ষত ভুলতে এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না আফগানদের জন্য। মুমসাদ দিনুরি, RTV। পিআর আলোচনার কোনো বিষয় নয়, তবে পিআর যাদের এজেন্ডা বিষয়টি নিয়ে জনগণের কাছে যাওয়া তাদের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর মালিবাগে কসমোস সেন্টারে এক সেমিনারে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে। যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই। সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে, ম্যান্ডেট নিতে হবে। এবার ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। বাংলাদেশের জনগণ আমাদের 20টা দলকে, রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেয় নাই যে আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কাপাসিয়ায় স্মরণ সভার আয়োজন করা হয়েছে। কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভার আয়োজন করেছে হান্নান শাহ স্মৃতি সংসদ। দুপুর 2:30টায় সভাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ স্মরণ সভায় যোগ দেবেন।
দর্শক, এই মুহূর্তে কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, স্মরণ সভায় নেতাকর্মীদের আসতে শুরু করেছেন কিনা এবং কি কি আনুষ্ঠানিকতা থাকছে? মিতু, আসলে দুপুর ২:৩০টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত কিন্তু ওইভাবে নেতাকর্মীরা এখনো আসা শুরু করেনি, তবে স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে স্মরণ সভায় এসেছেন এবং তারা পুরো অনুষ্ঠানটির কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। অনুষ্ঠানটি আসলে কিভাবে পরিচালিত হবে সেটি তারা দেখভাল করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে পুরো উপজেলা জুড়েই কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই অনুষ্ঠানের স্থলে আসবেন এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আসবেন। আপনি ইতিমধ্যেই জানেন যে আজকের এই স্মরণ সভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ২:৩০টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি ৩টা নাগাদ আসলে অনুষ্ঠানটি শুরু হবে। বিএনপির এই সাবেক স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু মন্ত্রী ছিলেন বাংলাদেশের এবং একজন প্রবীণ নেতা ছিলেন বিএনপির। দীর্ঘ লড়াই সংগ্রাম তিনি তার রাজনৈতিক জীবনে রয়েছেন। তার স্মরণেই আজকে মূলত স্মরণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিএনপির একেবারে ঢাকা মহানগরের দায়িত্ব থেকে শুরু করে ঢাকা বিভাগীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সাল থেকে তিনি ২০১৬ সাল পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যেমন মাঠে একেবারে রাজপথে ছিলেন, সেই সাথে কিন্তু দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ৯ বছর আসলে তিনি বিএনপির মাঝে নেই এবং এই কাপাসিয়া কিন্তু তার জন্মস্থান। ১৯৪১ সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন এবং তার পরবর্তীতে ১৯৮৩ সালে আসলে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তার সহকর্মীরা কিন্তু আজকে তাকে স্মরণ করবেন, সেই উপলক্ষেই কিন্তু আজকের এই স্মরণ সভাটি। মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা জানান জাতীয় কবিতা পরিষদ সহ সামাজিক সংস্কৃতি সংগঠন সহ মঞ্জুরুলের শুভাকাঙ্ক্ষীরা। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন হারালো। দলমত নির্বিশেষে মঞ্জুরুল ইসলামকে সবাই ভালোবাসত। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ওনার মতো একটা মানুষ আপনার কেন আরো অনেক বছর বেঁচে থাকলো না? যাই হোক, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আর কি। কোনো পরিবেশ আন্দোলনে যদি আমাকে উনি দেখতে না পেতেন, দুই একবার এমন হয়েছে যে উনি আমাকে ফোন করেছেন। আমরা সবাই দোয়া করব ওনার রুহের মাগফিরাতের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। বর্তমান সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, কিন্তু এ বিষয়ে বিএনপির সাথে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে তাঁতি দল ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। বিএনপির সঙ্গে এখন এই বিষয়ে কেউ আলোচনা করেনি, তবে একটি প্রশ্ন তো থেকে যায়, যারা এই সরকারে আছে, পরবর্তী সরকার স্বাভাবিক নিয়মে তাদের সেফ এক্সিটের বিষয়টি ভাববে। এই কারণে আইনগত বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে পার্লামেন্টে তার বৈধতা দিতে হবে। সেফ এক্সিট এই সরকার এবং এই সময়টা, যেটা 5 আগস্ট পরবর্তীর যে সময়টা, এটি আগামী সরকারকে, যেটা আমার ধারণা ইতিমধ্যে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে এবং কালকে জুলাই সনদ হিসাবে সেটা 15 তারিখে স্বাক্ষর হবে। স্বাক্ষরের মধ্য দিয়ে একটি জায়গায় যাতে আসতে পারবে বলে আমার ধারণা।
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। পটুয়াখালীর ফতুল্লায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ASI হালিম সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 21 জন। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের পটুয়াখালীর CMH এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এদিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 10 জন। এছাড়া চুয়াডাঙ্গার জাফরপুরে যাত্রীবাহী বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 1 যুবক নিহত হয়েছে। ঢাকার আশুলিয়ায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 1 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকার রহমতুল্লাহর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে ভাদাইল এলাকায় টিনশেডের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হলে মুহূর্তেই বাড়িটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই বাড়ির কেয়ারটেকার আব্দুর রব্বানী মারা যান। আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে 5000 মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়েছে। সকাল থেকে জেলার সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় 7 কেজি মা ইলিশ, 5000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও সংরক্ষণের অভিযোগে 23 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও টাস্ক ফোর্স। জেলার 3 উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। এ সময় 1,38,000 মিটার জাল জব্দ করা হয়। জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন হলে ও রেল স্টেশনে শাটল ট্রেনে ক্যাম্পাসে আসা যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। দিচ্ছেন নির্বাচিত হলে ক্যাম্পাসের সমস্যা সমাধানের আশ্বাস। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে। আগামী 15 অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার আবারও জমে উঠেছে। সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেস সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করছেন তারা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার 28,901 জন। 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুরে সংবাদ এই পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।